আমি শেখ হাসিনার এই দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট হয়ে এবং তার জুলুম নির্যাতন খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়ে যে সকল প্রাণ ঝরেছে, শাহাদাত বরণ করেছেন যারা, তাদের সকলকে শ্রদ্ধা করে আমি স্মরণ করছি। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে নবপ্রেমিক তৌহিদি জনতার উপর রাতের অন্ধকারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে যে সকল বীর শহীদানদেরকে। 2013 সালে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে মন গড়া নাটক মঞ্চস্থ করা, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর কোরআন প্রেমিক জনতা বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো রাজপথে নেমে আসলে পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করে স্বৈরাচারী জালিম শেখ হাসিনা। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মুসলমানদের হৃদয়ে আঘাত করার প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিবাদী মিছিলে ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী সহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্বিচারে গুলি করে হত্যা করে 25-30 জন হেফাজতের নেতাকর্মীকে। 2024 সালের সর্বশেষ জুলাই এবং আগস্ট মাসে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালায় ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের প্রতিটি জনপদে শেখ হাসিনার নির্দেশে তার হাতুড়ি লীগ, হেলমেট লীগ, ছাত্রলীগ, যুবলীগ তার সন্ত্রাসী বাহিনীদের নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়ে, গণহত্যার শিকার হয়ে সহস্রাধিক বাংলাদেশের ছাত্র জনতা, এমনকি 3 বছরের শিশু পর্যন্ত শেখ হাসিনার জুলুম থেকে রেহাই পায়নি, হত্যা করা হয়েছে তাদেরকে। বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা, দেশ এবং জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টারগুলোকে ব্যবহার করে আকাশ থেকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে। বাসা বাড়িতে অবস্থানরত নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকে। শেখ হাসিনার রাজনীতির দর্শন ছিল যত রক্ত প্রবাহিত করতে হয় করো, যত মানুষকে হত্যা করতে হয় করো, গোটা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করে হলেও শেখ হাসিনা ক্ষমতার মস্তককে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল। সাবাস বাংলাদেশ, এদেশের মানুষ রক্ত দিতে শিখেছিল, এদেশের মানুষ জীবন দিয়েছিল। রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারী যুগের ফেরাউন, নব্য ফেরাউন হাসিনার হাত থেকে আগামী প্রজন্মকে মুক্ত স্বাধীন করেছে। আমরা সেই বীর জনতাকে সশ্রদ্ধ সালাম জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আগামী জাতির নেতৃত্ব, আগামী প্রজন্মকে বলতে চাই, আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারি তাহলে এই সহস্র প্রাণের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত হয়ে যাবে। এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে, সতর্ক থাকতে হবে, যে কোনো মূল্যে এই সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, বিজয়কে ধরে রাখা, স্বাধীনতাকে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন। আমাদের অতীতে অভিজ্ঞতা খুব ভালো নয়। 1971 সালে দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে 200 বছরের সংগ্রাম, কলকাতার হিন্দুত্ববাদী দাদাবাবুদের বিরুদ্ধে সংগ্রাম, সর্বশেষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল মহান আল্লাহর নামে ইনশাআল্লাহ বলে যেই
স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল, যেই স্বাধীনতার আগে জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না, আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল। কিন্তু আমরা দেখেছি 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের তৎকালীন 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে দলে ভিনদেশী একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ বিরোধী, জাতির চেতনা বিরোধী, হাজার বছরের বাংলাদেশের জাতির ঐতিহ্য বিরোধী একটি সংবিধান এদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর এভাবেই আমাদের 71 এবং 71 পূর্ববর্তী দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ লড়াইয়ের চেতনাকে, ঐতিহ্যকে ছিনতাই করা হয়েছিল। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হয়ে গেল, এই বিপ্লবকে যেন কেউ ছিনতাই করতে না পারে, এজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। মনে রাখতে হবে, শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি। অথচ শেখ হাসিনার পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করে নাই, তার কোন সদস্য রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে নাই। অথচ তারা এই মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সেজে বাংলাদেশকে 2 ভাগে বিভক্ত করে যখন তখন যাকে ইচ্ছা তাকে রাজাকার ট্যাগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায়তারা করেছিল। এদেশের মানুষ যখনই অধিকার আদায়ের জন্য তারা কথা বলার চেষ্টা করেছে, এদেশের মানুষ যখন প্রতিবাদ করেছে, দেশের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, দেশের মানুষ যখনই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, শেখ হাসিনা তখনই তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার পায়তারা চালিয়েছে। এভাবেই শেখ হাসিনারা একদিকে মুক্তিযুদ্ধকে পুঁজি করে দেশকে বিভক্ত করার রাজনীতি করেছে, আরেকদিকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করে, সংখ্যালঘুকে নির্যাতন করে তাদের অধিকারগুলো কেড়ে নিয়ে বাংলাদেশে একটি বিভক্ত সমাজ গঠন করার, একটি দেশকে বিভক্ত করার পায়তারা চালিয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন রাতের বেলায়, রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের তাদের উপাসনালয়, তাদের বাড়িঘর, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাতের বেলায় অন্ধকারে কালনাগিনী হয়ে ছোবল মারত, দিনের বেলায় ওঝা হয়ে থাকতে আসতো। এই নাটক মঞ্চস্থ করেই দেশের মানুষকে তারা সবসময় বোকা বানিয়েছে। এখন আর এই নাটকের নায়ক নায়িকা কলাকুশীলকরা কেউ নাই বাংলাদেশে। এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই। আমাদেরকে সজাগ থাকতে হবে। তারা কিন্তু আবার এই পায়তারা চালাতে পারে। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, বলেছিল। শেখ হাসিনা বাংলাদেশে আছে এখন? কোথায় গেছে? পালাইছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। আমার বড় করুণা হয় যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করতেন তাদের জন্য। তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন? যাদের নেত্রী দেশের মানুষকে খুন করে, হত্যা করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতার মুখোমুখি নিজের দলকে দাঁড় করিয়ে গোটা দলকে, তার সকল অনুসারীদেরকে হুমকির মুখে ফেলে স্বার্থপরের মতো নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ ভর্তি করে হেলিকপ্টারে করে নিজের সেই পরম আপনজন নরেন্দ্র মোদীর কোলে গিয়ে আশ্রয় নিলেন।
চিন্তা করেন নাই, একবারও চিন্তা করেন নাই তার এই ধ্বংসের রাজনীতি, তার এই হত্যার রাজনীতির কারণে তার দলের নেতাকর্মীদের কি পরিণাম হবে একটাবারও ভাবেন নাই। আগামী দিনে যারা অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন, আপনাদের একটা বড় অপরাধ আছে, ভুল আছে। ভুলটা হলো শেখ হাসিনার মতো একজন মানসিক বৈকল্যের শিকার, একটা সাইকোপ্যাথ, চরম মানসিক প্রতিবন্ধী একটা লোককে প্রতিহিংসার রাজনীতি করবার জন্য বাংলাদেশের মানুষের কাঁধের উপর আপনারা চাপিয়ে দিয়েছিলেন। এই সুযোগ নিয়ে এদেশটাকে সে গুম গুম করে একটা মৃত্যুপুরীতে পরিণত করেছিল। আর দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এই দেশের খেটে খাওয়া মেহনতি কৃষক, শ্রমিক, মজদুর আর বিদেশি রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। সেই টাকা লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করে গোটা বাংলাদেশের অর্থনীতির ভিতকে সে ধসিয়ে দিয়েছে। সে চেয়েছিল বাংলাদেশটাকে একটা পরনির্ভরশীল দেশে পরিণত করতে, কিন্তু এদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা দরিদ্র হতে পারি। দেশ রক্ষার্থে চূড়ান্ত মুহূর্তে গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে, চট করে ঢুকে পড়তে পারে। তুমি চট করে ঢুকে পড়ো, পট করে এদেশের মানুষ তোমাকে প্যাকেটে ভরে ফেলবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আমাদের অনেক দায়িত্ব এখন অসমাপ্ত রয়েছে। শেখ হাসিনা, তার পতিত সরকার এবং 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী যে রাজনীতি করেছে, পর্দার অন্তরালে শেখ হাসিনার ষড়যন্ত্রকারী পরামর্শদাতা যারা ছিল তারা কিন্তু নীরবে বসে নাই। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে। বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা বন্ধ করে নাই। এজন্য আমাদের গণ অভ্যুত্থানের আগে সূচিত ঐক্যকে আরো দীর্ঘদিন অটুট রাখতে হবে। বিরোধী সকল দলগুলো যারা বিগত 15 বছর শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, অধিকার পরিষদ সহ এনডিপি, এলডিপি সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এত দ্রুত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নিজেদেরকে নিরাপদ ভাবার অবকাশ নাই। আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে শেখ হাসিনার পুনর্বাসিত হওয়ার অপচেষ্টা, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবার অপচেষ্টা অপশক্তি কোনোভাবেই যেন বাংলাদেশে আবার সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াতে না পারে, সেই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশ সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে চলেছে। আগস্ট বিপ্লবের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ, এদেশের আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা যেভাবে সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত, আবরু, তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর পাহারা দিয়ে বাংলাদেশে যেভাবে ষড়যন্ত্রকে নস্যাৎ করেছে, আগামী দিনেও আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে। এদেশের 90% মানুষ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। তোমাদেরকে মনে রাখতে হবে, ইসলাম তোমাকে দায়িত্ব দিয়েছে, যত সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেশে থাকে তাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের কাঁধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমানত। এই আমানতের রক্ষা আমাদেরকে করতে হবে। আর তাদেরকে বলবো, খবরদার, সব বিষয়ে আমরা ছাড় দেই, কিন্তু কেউ যদি আল্লাহর নবীর ইজ্জতের উপর কোনো আঘাত করবার চেষ্টা করে আমরা বরদাস্ত দিতে পারি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আখেরি পয়গাম হলো, আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই, আমরা ইনসাফপূর্ণ সমাজ চাই, ন্যায় নীতির ভিত্তিতে একটি সমাজ গঠন করতে চাই। আর সেই ন্যায় নীতি, ইনসাফ, বৈষম্যহীন, পূর্ণাঙ্গ
সমাজ গড়তে হলে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আসুন সকল তন্ত্র মন্ত্রকে ছেড়ে দিয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সংগ্রামে আমরা আত্মনিবেদন করি। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের পতাকা তলে আপনাদের সকলকে শামিল হওয়ার আহ্বান জানাই। আপনারা দীর্ঘ সময় যাবত অপেক্ষা করে আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। আগামী দিনে বাংলাদেশের যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্বিপাকে, যে কোনো কঠিন সময়ে আমরা অতীতেও যেমন রাজপথে ছিলাম জনগণকে সাথে নিয়ে, অতীতেও সমস্ত ষড়যন্ত্রকে যেভাবে আমরা মোকাবেলা করেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা করব। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।